হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা ক্লাস 8-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চিন পেপার 9 শুরু করব। তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আরও একটা কথা বলছি, দেখে ভালো লাগলে কিন্তু লাইক করবে কিন্তু, আর কিন্তু সাবস্ক্রাইব করবে কিন্তু। ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করব রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চিন পেপার হচ্ছে 9 ক্লাস 8-এর পেজ 139। আমরা 1 থেকে শুরু করব। প্রথমে 3টে আছে এমসিকিউ, খুব ভালো করে দেখবে। ঠিক আছে, দেখো আমি প্রথম প্রশ্ন দেখছি। বলছে কোন সংখ্যার 11% হলো 33। বলছে কোন সংখ্যার 11%, সংখ্যার এখানে কিন্তু গুণ, সংখ্যার সংখ্যার 11%, মানে 11-র নিচে 100। পার্সেন্ট মানে কি 11-র নিচে 100, মানে 100-র মধ্যে 11, সেটাকে বলেছে 11%। কত? 33। বলছে কোন সংখ্যা, আমি ধরে নেই সংখ্যাটি এক্স, আমি এখানে ধরে নিচ্ছি সংখ্যাটি এক্স। তাহলে প্রথমে লিখছি ধরি সংখ্যাটি ইকুয়াল টু এক্স। এখানে বলছে যে কোন সংখ্যার 11% 33, আমি ধরে নিলাম সংখ্যাটি হচ্ছে এক্স। তাহলে আমার ধরা অনুযায়ী এক্স গুণন 11-র 100, সংখ্যার এখানে কিন্তু গুণ হবে। তাহলে এক্স গুণন 11-র নিচে 100 ইকুয়াল টু 33। তাহলে এখানে শর্তানুসারে এক্স গুণন 11-র নিচে 100 ইকুয়াল টু 33। ঠিক আছে, এবার আমি এই 11-100কে ওপার করে দেবো। তাহলে এক্স ইকুয়াল টু 33 গুণন 100, আর তার নিচে হচ্ছে 11, কাটলে হচ্ছে 3 সমান সমান 300। তাহলে আমরা পেয়ে গেছি সংখ্যাটি হচ্ছে 300। 300-র 11% মানে কিন্তু 33 হবে কিন্তু। ঠিক আছে, এইবার আমরা অপশন দেখব। অপশান এ আছে 330, অপশান বি আছে 303, অপশান সি আছে 333, আর অপশান ডি আছে 300। তাহলে আমার ডি অ্যান্সার হবে ডি। তাহলে আমরা এখানে অ্যান্সার লিখবো ডি, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। দেখো নেক্সট অঙ্কে একটা সরল করতে হবে। সরলটা দেখো কি দেওয়া আছে, সরল দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর তার নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি ডিভাইডেড, এখানে হচ্ছে এ কিউ প্লাস বি কিউ, তার নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে সরল করতে হবে। ঠিক আছে, সরল করব আমরা, খুব ভালো করে দেখবে। দেখো উপরে কিন্তু কোনো কাজ নেই, উপরে যা আছে তাই। এখানে আছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে আমরা কিন্তু এ কমন নেব। দেখো এর মধ্যে কিন্তু এ কমন আছে, এখানে আছে এ স্কোয়ার প্লাস এ বি। তাহলে এখান থেকে আমরা এ কমন নিচ্ছি, যদি এ কমন নেই এখানে হবে এ প্লাস বি। এখান থেকে যদি এ কমন নেই এটা হবে এ প্লাস বি ডিভাইডেড, উপরে দেখো এ কিউ প্লাস বি কিউ। এবার হচ্ছে এ কিউ প্লাস বি কিউ সমান কি হয়, এ কিউ প্লাস বি কিউ সমান কিন্তু দুটো ফর্মুলা আছে, একটা আছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর একটা আছে হচ্ছে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আমি লিখে দিচ্ছি, দেখো এখানে লিখে দিচ্ছি এ কিউ প্লাস বি কিউ সমান দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে উৎপাদক, লসাগু গসাগু লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, সেক্ষেত্রে এই ফর্মুলা ইউজ হবে। আর যখন আমরা মান বসানো অঙ্ক করব তখন ফর্মুলা হবে এ প্লাস বি তার হচ্ছে হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। যখন আমরা মান বসানো অঙ্ক করব সেক্ষেত্রে কিন্তু এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি।
ঠিক আছে, যেহেতু আমরা এটা একটা সরল করছি, আমাদের কিন্তু এই ফর্মুলা আসতে হবে। যখন আমরা উৎপাদক করব, লসাগু করব, গসাগু করব, সরল করব, লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, সেক্ষেত্রে কিন্তু এই ফর্মুলা। আর যখন আমরা মান বসানো অঙ্ক করব, সেক্ষেত্রে এই ফর্মুলা। ঠিক আছে, তাহলে আমরা এই ফর্মুলা ব্যবহার করব। এ কিউ প্লাস বি কিউ মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর নিচে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারতে কিন্তু একটাই ফর্মুলা আছে, এর কিন্তু ফর্মুলা একটাই, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অন্যগুলো যেমন দুটো ফর্মুলা আছে, এর কিন্তু একটাই ফর্মুলা, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো ডিভাইডেডকে আমরা ইন্টু করবো, ইন্টু করলে কিন্তু এটা উল্টে যাবে, কিন্তু এখানে যে ডিভাইডেড আছে এটাকে আমরা ইন্টু করব, এবার কিন্তু এটা উল্টে যাবে, কিন্তু নিচেরটা যে উপরে, উপরেরটা নিচে। আমি লিখছি দেখো, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে হচ্ছে এ কমন নিয়ে এ প্লাস বি। এবার দেখো এটাকে ইন্টু করছি, ডিভাইডেডকে আমরা কিন্তু ইন্টু করছি। দেখো যখন ইন্টু করব তখন এটা কিন্তু উল্টে যাবে, মানে উপরে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। কমপ্লিট। এবার দেখো এই দুটো দেখো কেটে যাবে, এই যে এটার সঙ্গে এটা কাটবে, এর সঙ্গে এটা কাটবে, আর কিছু কাটছে না এখানে। তাহলে এখানে উপরে থাকলে হচ্ছে, এখানে উপরে থাকলে হচ্ছে এ মাইনাস বি, আর নিচে থাকলো দেখো নিচে থাকছে হচ্ছে, নিচে আমরা গুণ করে দিচ্ছি, নিচে গুণ করলে এ স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার প্লাস এ বি। উপরে হচ্ছে এ মাইনাস বি, আর নিচে এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার, এ দিয়ে গুণ করলে এ বি, এ স্কোয়ার প্লাস এ বি। ঠিক আছে, এবার আমরা অপশান দেখব। অপশান 1 নম্বর হচ্ছে এ মাইনাস বি, তার নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি তার নিচে এ স্কোয়ার প্লাস এ বি, আর এ মাইনাস বি তার নিচে এ বি প্লাস বি স্কোয়ার, কোনোটি না। তাহলে আমার কিন্তু এই বি নম্বর অপশান হবে, অপশান হবে বি অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে বি, এটা হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখবে, তাহলে এখানে কিন্তু দুটো ফর্মুলা মনে রেখে দিবে, একটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর একটা আছে সেটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আরেকটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু একটাই ফর্মুলা, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, খুব ভালো করে দেখো। এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে, হচ্ছে 1-এর 3 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, প্রশ্ন আছে যে প্রদত্ত চিত্রে এক্স এর মান হবে, এই যে এক্স আছে এই এক্স এর মান আমাকে বের করতে হবে। ঠিক আছে, এখানে অপশান দেওয়া আছে 50 ডিগ্রি, অপশান বি হচ্ছে 65 ডিগ্রি, অপশান সি হচ্ছে 60 ডিগ্রি, অপশান ডি হচ্ছে কোনোটিই নয়। আমাকে দেখতে হবে কত হচ্ছে। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, পি কিউ আর টিএস কিন্তু সমান্তরাল এবং কিউটি হচ্ছে উহাদের ভেদক। আমরা একটা কথা লিখছি যে পি কিউ সমান্তরাল টিএস এবং কিউটি উহাদের ভেদক। ঠিক আছে, এই দুটো বাহু হচ্ছে সমান্তরাল, এই যে এই বাহুর সঙ্গে এই বাহুর সমান্তরাল, আর কিউটি হচ্ছে উহাদের ভেদক। অতএব কোণ হচ্ছে পি কিউটি, কোণ পি কিউটি ইকুয়াল টু কোণ কিউ টিএস। দেখো এরম দুটো বাহু যদি মনে করি, এরম দুটো সরলরেখা আছে, এরম একটা ভেদক আছে, এই কোণের সঙ্গে এই কোণ কিন্তু সমান হয়, এটাকে বলা হচ্ছে একান্তর কোণ। এটা জেড আকৃতির একটা অক্ষর, জেড অক্ষরের মতো একটা আকৃতি, এখানে কিন্তু এই দুটো কোণ সমান হবে, এটাকে বলা হচ্ছে একান্তর কোণ। তাহলে কোণ পি কিউটি ইকুয়াল টু কিউটিএস
ইকুয়াল টু 50 ডিগ্রি। এটাকে বলা হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ, এটা হচ্ছে একান্তর কোণ, ঠিক আছে। তাহলে দেখো আমরা কিন্তু এই কোণটা পেয়ে গেলাম, এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি, ঠিক আছে। এইবার থেকে এই যে ত্রিভুজ RTS, এই ত্রিভুজের মধ্যে আমরা কিন্তু দুটা কোণ জানি, কোণ RTS হচ্ছে 50 ডিগ্রি আর RST হচ্ছে 65 ডিগ্রি। আমরা 180 ডিগ্রি থেকে এই দুটি কোণের যোগফল যদি বাদ দিই তাহলে আমরা কিন্তু TRS মানে কোণ X কত সেটা আমরা কিন্তু পেয়ে যাব, ঠিক আছে। আমরা একটু লিখে নিচ্ছি, কোণ RST ইকুয়াল টু 65 ডিগ্রি। এবার দেখো ত্রিভুজ হচ্ছে নাম দিচ্ছি RTS এর কোণ TRS এর কোণ হচ্ছে TRS ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি। আমি আবার বলছি, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার মধ্যে এই দুটো কোণের যোগফল আমরা যদি 180 ডিগ্রি থেকে বাদ দিই তাহলে আমরা কোণ X মানে TRS এই কোণটা আমরা কিন্তু পেয়ে যাব। তার মানে X এর মান আমরা কিন্তু পেয়ে যাব সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি। এবার বিয়োগ করলে হচ্ছে 65 ডিগ্রি। তাহলে কোণ X এবার অতএব X ইকুয়াল টু 65 ডিগ্রি। তাহলে এই মানটা, এই কোণের মান হবে হচ্ছে 65 ডিগ্রি, ঠিক আছে। এখানে অপশান আমরা দেখে নিচ্ছি। অপশান এ হচ্ছে 50 ডিগ্রি, অপশান বি 65 ডিগ্রি, অপশান সি হচ্ছে 60 ডিগ্রি, আর অপশান ডি হচ্ছে কোনোটিই নয়। তাহলে আমার হবে অপশান বি, অ্যান্সার হবে এটা, অ্যান্সার হবে বি, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এবার হচ্ছে দেখো এটা 50 ডিগ্রি হলে এটাও 50 ডিগ্রি হবে, কারণ PQ সমান্তরাল TS এবং QT উহাদের ভেদক। ঠিক এই আকৃতি দুটা ভর সম্বন্ধে এর একটা ভেদক। তাহলে এই কোণের সঙ্গে কিন্তু এই কোণ সমান, এটাকে বলা হয় একান্তর কোণ। খুব ভালো করে কিন্তু মনে রাখা দিবে, এটাকে বলা হচ্ছে একান্তর কোণ। তাহলে এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এই কোণটা হবে 50। এইবার এই কোণটা দেওয়া আছে 65 ডিগ্রি। এবার 180 ডিগ্রি থেকে যদি আমরা এই দুটা কোণের যোগফল বিয়োগ করি তাহলে আমরা কিন্তু এই কোণটা কিন্তু পেয়ে যাব, মানে X কত সেটা আমরা কিন্তু পেয়ে যাব, ঠিক আছে। এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। খুব ভালো কথা কোন নেক্সট অঙ্কে আমরা চলে আসছি। 2-এর 1 নম্বর দেখো, খুব ভালো করে দেখবে প্রশ্ন কি আছে। বলছে এক ব্যক্তি ঘন্টায় 25 কিমি বেগে সাইকেল চালিয়ে 3 ঘন্টায় কোনো স্থানে গেলেন। বলছে তিনি যদি ঘন্টায় 25 কিমি বেগে বাইক চালিয়ে যেতেন তাহলে তার কত সময় লাগতো। এটা কিন্তু আমরা কিন্তু ত্রৈরাসিক পদ্ধতিতে করব। এখন ঘটনা হচ্ছে ত্রৈরাসিক পদ্ধতির কিন্তু দুটা নিয়ম আছে, একটা হচ্ছে সরল সম্পর্ক আর একটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। এবার তোমাদের প্রশ্ন, সরল সম্পর্ক কাকে বলে? যখন একটা রাশি কমলে অপর রাশি কমবে, একটা রাশি বাড়লে অপর রাশি বাড়বে, সেক্ষেত্রে হচ্ছে সরল সম্পর্ক। আর যখন একটা রাশি কমছে অথচ অপর রাশি বাড়ছে, আবার একটা রাশি বাড়ছে অথচ অপর রাশি কমছে, সেক্ষেত্রে হচ্ছে ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। দেখো আমি করছি, তোমরা খুব ভালো করে লক্ষ্য করো। প্রথমে একটা কথা লিখতে হবে, সেটা হচ্ছে গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো, এই কথাটা কিন্তু তোমরা কিন্তু লিখে নেবে। প্রথমেই কিন্তু এই কথাটা লিখবে যে গণিতের ভাষায় সমস্যাটি হলো। এবার আমরা কিন্তু হেডিং করব। হেডিং মধ্যে এখানে কী কী আছে, একটা হচ্ছে গতিবেগ আর একটা সময়, এবং যেটা অ্যান্সার যাবে সেটা আমরা ডান দিকে রাখবো।
ঠিক আছে, যেটা অ্যান্সার চাবে সেটা আমরা ডান দিকে লিখবো। এখানে বলছে যে কত সময় লাগতো, আমাকে সময় বার করতে হবে। তাহলে আমরা এইদিকে সময় লিখবো, এইদিকে লিখবো গতিবেগ। তাহলে আমরা এখানে লিখছি গতিবেগ, গতিবেগ ব্র্যাকেটের মধ্যে হচ্ছে কিমি পার ঘন্টা, আর একদিকে লিখছি সময়, ব্র্যাকেটে হচ্ছে ঘন্টা। তাহলে সময় হচ্ছে ঘন্টা আর গতিবেগ হচ্ছে কিমি পার ঘন্টা। এখানে দেখো 25 কিমি বেগে, ঘন্টায় 25 কিমি বেগে, এখানে দেওয়া আছে ঘন্টায় 25 কিমি বেগে, এটা কিন্তু গতিবেগ। তাহলে আমরা লিখবো গতিবেগের নিচে লিখবো 25, তার 3 ঘন্টা লাগে, 3 ঘন্টা লাগে, 3 ঘন্টায় কোনো স্থানে যায়, তাহলে সময় এখানে হচ্ছে 3 ঘন্টা। বলছে তিনি যদি ঘন্টায় 75 কিমি, ঘন্টায় 75 কিমি, এটা হচ্ছে গতিবেগ। এখানে লিখবো হচ্ছে 75, আর আমি ধরে নিলাম, ধরি এটা এক্স, আমি ধরি তার সময় লাগবে এক্স ঘন্টা, আমি কিন্তু ধরে নিচ্ছি এক্স ঘন্টা। ঠিক আছে, এইবার আমাকে দেখতে হবে সম্পর্কটা, গতিবেগ আর হচ্ছে সময়, এর সম্পর্কটা কি সরল না ব্যস্ত। যদি মনে করো গতিবেগ কমলে সময় কমছে, গতিবেগ বাড়লে সময় বাড়ছে, সেক্ষেত্রে সরল সম্পর্ক হবে। কিন্তু দেখা যাচ্ছে গতিবেগ যদি বাড়ে সময় কমছে, গতিবেগ কমলে সময় বাড়ছে, সেক্ষেত্রে হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে আমাকে কিন্তু টেস্ট করতে হবে সরল না ব্যস্ত। আমি দেখো টেস্ট করছি, খুব ভালো করে দেখো আমি কিভাবে টেস্ট করছি। দেখো দেখো ঘন্টায় 25 কিমি বেগে গেলে সময় লাগে 3 ঘন্টা। তুমি যদি ঘন্টায় 25 কিমি বেগে যাও তাহলে তোর সময় লাগবে 3 ঘন্টা। কিন্তু ঘন্টায় গতিবেগ যদি 1 কিমি হয় তাহলে সময় কিন্তু তোমার বেশি লাগবে। তোমার গতিবেগ যদি কমে তাহলে সময় বাড়বে, কিন্তু আবার গতিবেগ যদি বাড়ে, বেশি গতিতে যাও তাহলে সময় কমবে। এক্ষেত্রে কিন্তু ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা লিখব সময়, সময়, সময় বাড়লে, সময় বাড়লে, গতিবেগ বাড়লে লিখব গতিবেগ বাড়লে, এখানে লিখব গতিবেগ, গতিবেগ বাড়লে, বাড়লে সময় কমবে, সময় কমবে, কমবে। তাই তাই সময় গতিবেগের সঙ্গে, গতিবেগের সঙ্গে সঙ্গে ব্যস্ত, ব্যস্ত সম্পর্কযুক্ত, সম্পর্কযুক্ত। আমি একটু লিখলাম যে গতিবেগ, যদি গতিবেগ বাড়লে সময় কমবে, যখন গতিবেগ বাড়বে তখন কিন্তু তোমার সময় কম লাগবে। তুমি যদি খুব স্পিডে যাও তাহলে কোনো একটা দূরত্ব যেতে তোমার কম সময় লাগবে, আর তুমি যে একটু স্পিডটা কমে যাও তাহলে সেই দূরত্ব যেতে তোমার কিন্তু একটু বেশি সময় লাগবে। এক্ষেত্রে কিন্তু ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এটা লিখব, এটা হচ্ছে 3/x ইকুয়াল টু, এবার যখন ব্যস্ত সম্পর্ক হবে তখন আমরা 1/, একের নিচে লিখবো এটা, তাহলে 1/25/75। যখন ব্যস্ত হবে তখন একের নিচে লিখবো, আর যখন সরল সম্পর্ক থাকবে তখন যা আছে তাই লিখবো। আমি আবার বলছি, যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে 1/25/75, আর যদি সরল সম্পর্ক হয় তাহলে এখানে 1 লিখবেন না, একবারে 25/75। এবার এটাকে আমরা উল্টে দেবো, তাহলে 3/x ইকুয়াল টু, এখানে হচ্ছে 75 আর তার নিচে হচ্ছে 25, উল্টে যাবে কিন্তু, এটা কাটলে হচ্ছে 3। এবার আমরা বজ্রগুণন করব, বজ্রগুণন, বজ্রগুণন করলে এখানে হবে 3x ইকুয়াল টু 3, অতএব x ইকুয়াল টু 3-এর নিচে 3 সমান সমান 1। ঠিক আছে, তাহলে সমান সমান 1। এখানে বলছে কত সময় লাগবে, লিখবে অতএব সময় লাগবে, সময় লাগবে, সময় লাগবে ইকুয়াল টু 1 ঘন্টা। এটা হচ্ছে অ্যান্সার।
তাহলে সময় লাগবে হচ্ছে 1 ঘন্টা। তাহলে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই মনে রাখা দিবে যে ত্রৈরাশিক পদ্ধতি করতে গেলে তোমাকে দুটো কথা মনে রাখবে, একটা হচ্ছে সরল সম্পর্ক আর একটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। সরল সম্পর্ক হচ্ছে একটা রাশি বাড়লে অপর রাশি বাড়বে, একটা রাশি কমলে অপর রাশি কমবে, সেক্ষেত্রে সরল সম্পর্ক। যখন একটা রাশি বাড়ছে অপর রাশি কমছে, একটা রাশি কমছে অপর রাশি বাড়ছে, সেক্ষেত্রে হচ্ছে ব্যস্ত সম্পর্ক। এটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখবে। ঠিক আছে, এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 2-এর 2 নম্বর। দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা কিন্তু খুব ভালো করে দেখবে। দেখো প্রশ্ন আছে যে চিনির মূল্য 20% বেড়ে গেছে। চিনির মূল্য 20% বেড়ে গেছে, মানে আগে তুমি 100 টাকায় যে পরিমাণে চিনি পেতে, এখন সেই পরিমাণে চিনি নিতে গেলে তোমার কাছে 120 টাকা নেবে। কত পরিমাণ চিনি তুমি 100 টাকা পেতে সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু পূর্বে তুমি 100 টাকা দিয়ে যে পরিমাণে চিনি পেতে ঠিক সেই পরিমাণে চিনি তুমি যদি এখন নিতে যাও, তোমার কাছে দাম নিবে 120 টাকা। 20% বেড়ে গেছে, 20%, মানে 100 টাকায় 20 টাকা বেড়ে গেছে। বলছে চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে। এবার তোমার বাবা কিন্তু তোমাকে 100 টাকার বেশি দিবে না, কিন্তু তোমার বাবার কথা হচ্ছে আগেও 100 টাকা খরচ করতাম চিনির জন্য, এখনও আমি চিনির জন্য 100 টাকাই খরচ করব। এখন তুমি যতখানি চিনি পাও নিয়ে এসো। তাহলে কিন্তু তোমার চিনির ব্যবহারটা কিন্তু কমে গেলে, কিন্তু চিনির ব্যবহার কমে গেল, তুমি কিন্তু এখন আগের মতো আর অত চিনি তুমি পাবে না। কিন্তু ধরি পূর্বে 100 টাকায় চিনি পাওয়া যেত 1 অংশ, আমি ধরলাম আগে 100 টাকায় চিনি পাওয়া যেত 1 অংশ, তাহলে বর্তমানে তুমি 100 টাকায় কতখানি চিনি পাচ্ছ সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, আমি একটু করে নিই, তারপর তোমাদের আবার বোঝাচ্ছি, একটু করে নিই। তাহলে প্রথমে লিখি চিনির মূল্য, প্রথমে একটা কথা লিখে নিচ্ছি যে চিনির মূল্য 20% বেড়ে গেছে 20% বেড়ে গেছে। তার মানে কি? তার মানে হচ্ছে পূর্বে 100 টাকা দিয়ে যে পরিমাণে চিনি পেতে, বর্তমানে সেই পরিমাণে চিনি নিতে গেলে তোমার কাছে পয়সা নিবে 120 টাকা। তোমার কাছে দাম নিবে কত? 120 টাকা। ঠিক আছে, আমি লিখছি অর্থাৎ পূর্বে 100 টাকায় যে পরিমাণে চিনি পাওয়া যেত বর্তমানে সেই পরিমাণ চিনির মূল্য 120 টাকা। দেখো আমি কি লিখলাম অর্থাৎ পূর্বে 100 টাকায় যে পরিমাণে চিনি পাওয়া যেত, বর্তমানে সেই পরিমাণে চিনির মূল্য হচ্ছে 120 টাকা। আমি ধরে নিচ্ছি পূর্বে 100 টাকায় চিনি পাওয়া যেত ইকুয়াল টু 1 অংশ। আমি কিন্তু ধরে নিচ্ছি, এখানে ধরি পূর্বে 100 টাকায় চিনি পাওয়া যেত ইকুয়াল টু 1 অংশ। তাহলে আমি কিন্তু ধরে নিলাম আগে তুমি 100 টাকা দিয়ে 1 অংশ চিনি পেতে। ঠিক আছে, এইবার যদি তোমার বাবা তোমাকে 100 টাকাই দেয়, যেন কারণ চিনির কিন্তু মাসিক খরচটা অপরিবর্তিত রাখবে। আগেও চিনির জন্য 100 টাকা খরচ করছে, বর্তমানেও কিন্তু 100 টাকা খরচ করবে, অথচ চিনির দাম কিন্তু 20% বেড়ে গেছে। এখন তুমি 100 টাকা দিয়ে কতখানি চিনি পাবে সেটা আমাকে বের করতে হবে। পাওয়া অংশ বর্তমানে 120 টাকায় চিনি পাওয়া যায়
ইকুয়াল টু 1 অংশ, 1 অংশ। এখন যদি তুমি 100 টাকার, এখন যদি তুমি 1 অংশ চিনি নিতে যাও, তোমার কাছে দাম নিবে 120 টাকা, ঠিক আছে, যেহেতু 20% বেড়ে গেছে। বর্তমানে 1 টাকায় চিনি পাওয়া যায় ইকুয়াল টু 1-এর নিচে 120 অংশ। বর্তমানে 100 টাকায় চিনি পাওয়া যায় ইকুয়াল টু 100 তার নিচে 120, তার মানে 5-এর 6 অংশ, 5-এর 6 অংশ, ঠিক আছে। এবার একটা কথা একটু শুনে নাও, তুমি আগে 100 টাকা দিয়ে চিনি পেতে 1 অংশ, আর এখন তুমি 100 টাকা দেওয়া চিনি পাচ্ছ 5-এর 6 অংশ, মানে 6 ভাগের 5 ভাগ পাচ্ছ, পুরোপুরি 6 ভাগ পাচ্ছ না। তাহলে কিন্তু তোমার চিনির ব্যবহারটা কমে গেলে কিন্তু কতখানি কমলো, আমি 1 থেকে এটা বাদ দেবো। আগে 1 অংশ ব্যবহার করতে, এখন করছো 5-এর 6 অংশ। তোমার ব্যবহার কিন্তু কমে গেল, কারণ তোমার বাবা আগেও 100 টাকা দিত, এখনও কিন্তু 100 টাকাই দিবে, কিন্তু যতই চিনির দাম বাড়ুক, কিন্তু বাড়ে যাক, ঠিক আছে। আমি লিখবো চিনির ব্যবহার কমে। এবার লিখবো যে চিনির ব্যবহার কমে, ব্যবহার কমে ইকুয়াল টু 1 মাইনাস 5-এর 6, তার লসক হচ্ছে 6, 6 বিয়োগ 5 সমান 1-এর 6 অংশ। তাহলে তোমার কিন্তু চিনির ব্যবহার 1-এর 6 অংশ কমে, 1-এর 6 অংশ কমে। এইবার তোমার শতকরা কত কমলো, শতকরা মানে 1 অংশে কমে 1-এর 6 অংশ, 100 অংশে কত কমে, শতকরা 100-তে কত কমে। তাহলে আমরা লিখবো, এখানে লিখছি, এখানে 1 অংশে ব্যবহার কমে ইকুয়াল টু 1-এর 6 অংশ। তাহলে 1 অংশে ব্যবহার কমে 1-এর 6 অংশ। তুমি আগে চিনি ব্যবহার করতে 1 অংশ 100 টাকা দিয়ে, এখন তুমি 100 টাকা দিয়ে চিনি পাচ্ছ 5-এর 6 অংশ, মানে তোমার ব্যবহার কমলো হচ্ছে 1 মাইনাস 5-এর 6, মানে 1-এর 6 অংশ। তাহলে 1 অংশে ব্যবহার কমলো 1-এর 6 অংশ, তাহলে 100 অংশে কত, অতএব 100 অংশে ব্যবহার কমে, যখন 100 হবে তখন কিন্তু গুণ হবে, 100 উপরে যাবে। তাহলে 100 নিচে 6, 2 দিয়ে কাটলে 50, 2 দিয়ে কাটলে 3 সমান সমান 50-এর 3 অংশ, 50-এর 3 অংশ, তার মানে হচ্ছে 16.2-এর 3%। তাহলে তোমার ব্যবহার কমে কত, 16.2-এর 3%। আমরা নিচে লিখে দেবো যে ব্যবহার কমে ইকুয়াল টু 16.2-এর 3%। এটা হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে লক্ষ্য করবে, খুব ভালো করে দেখো, এইভাবে অঙ্ক করতে হবে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। 2-এর 3 নম্বর প্রশ্ন আছে, 1 গ্লাস শরবতে সিরাপ ও জলের অনুপাত, 1 গ্লাস শরবতে সিরাপ ও জলের অনুপাত 3:1, সিরাপ আর জলের অনুপাত হচ্ছে 3:1, মানে 4 ভাগের মধ্যে 3 ভাগ সিরাপ আছে আর 1 ভাগ জল আছে। বলছে ওই শরবতের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সম পরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের অনুপাত 1:1, মানে সিরাপ আর জলের পরিমাণ সমান হবে। বলছে এই শরবতের কত অংশ শরবত তুলতে হবে, আমরা কিন্তু সিরাপ কিন্তু বেছে তুলতে পারবো না, কিন্তু যেহেতু সিরাপ আর জল কিন্তু মিশানো আছে। বলছে ওই শরবতের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সম পরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের অনুপাত 1:1 হবে, মানে সমান হবে। এটা আমাকে বের করতে হবে। আমি ধরে নিলাম মোট শরবত ইকুয়াল টু 1 অংশ। আমি ধরে নিচ্ছি যে মোট শরবত আছে 1 অংশ। লিখি ধরি মোট শরবত ইকুয়াল টু 1 অংশ। আমি কিন্তু ধরে নিলাম যে মোট শরবত আছে 1 অংশ। এবার সিরাপ ইস্টু জল, নিচে লিখছি সিরাপ ইস্টু জল ইকুয়াল টু 3
3:1। অতএব সিরাপ আছে সিরাপ আছে ইকুয়াল টু 3/4 অংশ। সিরাপ আছে হচ্ছে 4/3 মানে 3/4 অংশ। অতএব জল আছে ইকুয়াল টু 1/4 অংশ। তাহলে আমি ধরে নিছি মোট শরবত হচ্ছে 1 অংশ। এখানে সিরাপ আর জলের অনুপাত হচ্ছে 3:1। অতএব সিরাপ আছে 3/4 অংশ আর জল আছে 1/4 অংশ। কিন্তু বলছে যে ওই শরবতের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সম পরিমাণ জল ঢাললে সিরাপ আর জলের পরিমাণ 1:1 মানে সমান সমান হবে। আচ্ছা, সিরাপ আর জল যদি সমান সমান হয় তাহলে সিরাপ থাকবে হাফ অংশ আর জল থাকবে হাফ অংশ, যেহেতু আমি মোট শরবত 1 ধরেছি। ঠিক আছে, আমি একটু লিখে নিচ্ছি। এখানে লিখছি সিরাপ ও জল সমান সমান থাকলে সিরাপ থাকবে হাফ অংশ এবং জল থাকবে হাফ অংশ। যেহেতু মোট শরবত ইকুয়াল টু 1 অংশ। দেখো আমি এখানে লিখলাম যে সিরাপ ও জল সমান সমান থাকলে সিরাপ থাকবে হাফ অংশ আর জল থাকবে হাফ অংশ, যেহেতু মোট শরবত ইকুয়াল টু 1 অংশ। কিন্তু সিরাপ আছে 3/4 অংশ। সিরাপ থাকার কথা হাফ অংশ, কিন্তু সিরাপ আছে 3/4 অংশ। তাহলে সিরাপ কতখানি বেশি আছে, সেটা আমরা বের করব। কিন্তু সিরাপ আছে ইকুয়াল টু 3/4 অংশ, কিন্তু সিরাপ আছে 3/4 অংশ। অতএব সিরাপ তুলতে হবে। তুলতে হবে ইকুয়াল টু 3/4 বিয়োগ হাফ, মানে 3/4 থেকে হাফ বাদ দিয়ে বাকিটা তুলতে হবে। এখানে সিরাপ হাফ থাকার কথা, জল হাফ থাকার কথা, কিন্তু সিরাপ আছে 3/4 অংশ, সিরাপ বেশি আছে, তো হাফ বাদ দিয়ে বাকিটা তুলতে হবে। তাহলে 3/4 বিয়োগ হাফ, লসক হচ্ছে 4, তাহলে 3 - 2 মানে 1/4 অংশ। তাহলে সিরাপ কিন্তু তুলতে হবে 1/4 অংশ, কিন্তু আমরা তো বেছে সিরাপ তুলতে পারবো না। সিরাপ আর জল তো মিশানো আছে, এটা তো একটা শরবত। তাহলে আমাকে শরবত তুলতে হবে, এমনভাবে শরবত তুলতে হবে যার মধ্যে যেন 1/4 অংশ সিরাপ উঠে যায়, ঠিক সেই পরিমাণ আমরা জল ঢালবো, তাই তো? তাহলে 3/4 অংশ যখন সিরাপ ছিল তখন মোট শরবত 1, 1 হলে কত আর 1/4 অংশ সিরাপ হলে তখন মোট শরবত কত, সেই শরবতটাই আমাকে তুলতে হবে। আমরা এখানে লিখছি 3/4 অংশ সিরাপ থাকলে মোট শরবত ইকুয়াল টু 1 অংশ। যখন 3/4 অংশ সিরাপ আছে তখন কিন্তু আমরা মোট শরবত ধরছি 1। এবার যদি 1/4 অংশ সিরাপ থাকে তখন শরবত কত, সেই শরবত আমাকে উঠাতে হবে, ঠিক সেই পরিমাণ জল ঢালতে হবে, তাহলে সিরাপ আর জলের পরিমাণ সমান সমান হবে, 1:1 মানে সমান সমান। ঠিক আছে, তাহলে অতএব 1 অংশ সিরাপ তাহলে মোট শরবত 1 হলে উল্টে যাবে, উপরে 4 নিচে 3 অংশ। অতএব 1/4 অংশ সিরাপ তেলে মোট শরবত হচ্ছে উপরে 4 নিচে 3 গুণন 1/4, এই 4 কাটবে, তাহলে 1/3 অংশ। তাহলে আমাকে কিন্তু শরবতের
একের 3 অংশ তুলতে হবে। যদি একের 3 অংশ শরবত আমি উঠাই তাহলে এর মধ্যে একের 4 অংশ সিরাপ উঠে যাবে, আর ঠিক সেই পরিমাণে আমরা আবার জল ঢালবো, একের 3 অংশের মধ্যে জল দেবো, তাহলে কিন্তু সিরাপ আর জলের পরিমাণে কী হবে, সমান সমান হবে। তাহলে আমরা কি লিখবো অ্যান্সার, লিখবো একের 3 অংশ শরবত তুলতে হবে, লিখবো একের 3 অংশ শরবত তুলতে হবে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে একের 3 অংশ শরবত যদি আমরা উঠাই তাহলেই কিন্তু একের 4 অংশ সিরাপ উঠে যাবে ওর মধ্যে, ঠিক আমরা ওই একের 3 অংশ আবার জল ঢেলে দেবো, সেক্ষেত্রে সিরাপ আর জলের পরিমাণ কিন্তু সমান হবে। আমরা কিন্তু সিরাপকেও বেশি বেশি তুলতে পারবো না, জলকেও আমরা বেশি বেশি তুলতে পারবো না, দুটো কিন্তু মিশানো আছে, কিন্তু আমাকে তুলতে গেলে শরবত উঠে আসবে কিন্তু। ঠিক আছে, এবার আমরা চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 2-এর 4 নম্বর দেখো, খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে এ ও বি একসঙ্গে একটি কাজ 6 দিনে, এ আর বি যদি একসঙ্গে কাজটি করে তাহলে তাদের মোট কাজ করতে সময় লাগবে 6 দিন। বি ও সি একসঙ্গে করলে 9 দিনে, এবং এ ও সি যদি একসঙ্গে করে তাহলে লাগবে 12 দিন করতে পারে। বলছে আলাদাভাবে তারা করলে প্রত্যেকের কতদিন সময় লাগবে কাজটি করতে, প্রত্যেকে কতদিনে কাজটি করবে। আমি কিন্তু প্রথমে ধরে নেব যে মোট কাজ ইকুয়াল টু 1 অংশ। আমি ধরে নিলাম মোট কাজ হচ্ছে 1 অংশ। দেখো ধরি মোট কাজ ইকুয়াল টু 1 অংশ। ঠিক আছে, আমাকে কিন্তু প্রথমেই কাজটা ধরে নিতে হবে, কতক্ষণ কাজ সেটা তো আমাকে জানতে হবে, সেটা হচ্ছে 1 অংশ। এবার লিখব যে এ ও বি একসঙ্গে 6 দিনে করে 1 অংশ কাজ। লিখব এ ও বি একসঙ্গে 6 দিনে কাজ করে ইকুয়াল টু 1 অংশ। এবারে এ ও বি একসঙ্গে একদিনে কত কাজ করে, এবার হচ্ছে এ ও বি একসঙ্গে একদিনে কাজ করে ইকুয়াল টু 1-এর 6 অংশ। তাহলে এ আর বি যদি দুইজন একসঙ্গে কাজ করে তাহলে ওই 1 অংশ কাজ করতে সময় একদিনে করবে কতখানি, 1-এর 6 অংশ করবে। 6 দিন লাগে 1 অংশ কাজ করতে, তাহলে একদিনে কত করবে, 1-এর 6 অংশ। এবার চলে আসতেছি বি ও সি, লিখব বি ও সি একসঙ্গে 9 দিনে কাজ করে ইকুয়াল টু 1 অংশ। তাহলে বি আর সি দুইজনে একত্রে 9 দিনে কাজ করে 1 অংশ। অতএব বি ও সি একসঙ্গে একদিনে কাজ করে 1-এর 9 অংশ। এবার চলে আসবো এ ও সি একসঙ্গে 12 দিনে কাজ করে ইকুয়াল টু 1 অংশ। এবার এ ও সি একসঙ্গে একদিনে করে, এ ও সি একসঙ্গে একদিনে কাজ করে 1-এর 12 অংশ। ঠিক আছে, এইবার আমরা কিন্তু এই তিনটে কিন্তু যোগ করব, যে এ প্লাস বি একদিনে করে, বি প্লাস সি আর এ প্লাস সি। তাহলে প্রথমে আমরা লিখব এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস এ প্লাস সি একসঙ্গে একদিনে কাজ করে ইকুয়াল টু 1-এর 6 প্লাস
1 এর 9 প্লাস 1 এর 12। আমরা কিন্তু 1 এর 6, 1 এর 9, 1 এর 12 এই তিনটা কিন্তু যোগ করব। প্রথমে a প্লাস বি, বি প্লাস সি, এ প্লাস সি। এবার দেখো এখানে দেখো 2 কমন নেওয়া, ব্র্যাকেটে হচ্ছে a প্লাস বি প্লাস সি একসঙ্গে করে, একসঙ্গে একদিনে কাজ করে ইকুয়াল টু, এখানে লসাগু হচ্ছে 6, 9, 12। আচ্ছা আমি এখানে লসাগুটা এখানে করছি, এখানে মিশা দিই, এখানে করি, এখানে লসাগু সুবিধা হবে। একসঙ্গে একদিনে করে, একদিনে কাজ করে ইকুয়াল টু, আমি এখানে লসাগু। এবার 6, 9, 12 লসাগু কত হবে? এর লসাগু কিন্তু 36 হবে। আমরা একটু দেখে নিচ্ছি। 6, 9, 12। প্রথমে আমরা 2 দিয়ে দিচ্ছি, 3, 9, 6। এবার আমরা 3 দিয়ে দিচ্ছি, 1, 3, 2। তাহলে 3 2 6, 3 6 18, 18 2 36। তাহলে লসাগু হচ্ছে 36। 6 বাজাচ্ছে, 4 নং 36, 4 আর 3। তাহলে 6 4 13, এখানে হচ্ছে 13 র 36 অংশ, 13 র 36 অংশ। ঠিক আছে, 13 র 36 অংশ। এখানে 6 6 36, 4 নং 36, 3 12 36, 6 4 10 আর 3 13, 13 র 36 অংশ। ঠিক আছে। আচ্ছা এবার আমরা কিন্তু এই 2, এবার a প্লাস বি প্লাস সি সমান কত, মানে 2 বাদ ওই পার করে দেবো, লিখবো a প্লাস বি প্লাস সি একসঙ্গে একদিনে কাজ করে ইকুয়াল টু 13 র নিচে 36 গুণন 2, তাহলে 13 র নিচে 72 অংশ, 13 র 72 অংশ করে কিন্তু। ঠিক আছে। এইবার আমরা কিন্তু এই যে a প্লাস বি প্লাস সি থেকে আমরা প্রথমে কিন্তু a প্লাস বি বিয়োগ করব, তারপর আমরা বি প্লাস সি বিয়োগ করব, তারপর a প্লাস সি বিয়োগ করব, তারপর কিন্তু আমরা কিন্তু প্রত্যেকের পৃথকভাবে পেয়ে যাব। তাহলে আমরা এখান থেকে প্রথমে a আর b এটা বিয়োগ করছি। তাহলে আমরা একটু লিখে নিচ্ছি যে a প্লাস বি প্লাস সি একসঙ্গে একদিনে করে ইকুয়াল টু কত, 13 র 72, 13 র নিচে 72 অংশ, 13 র 72 অংশ। এবার আমরা প্রথমে a প্লাস বি একসঙ্গে একদিনে করে কত, a প্লাস বি একদিনে করে হচ্ছে 1 এর 6। এখান থেকে আমরা 1 এর 6 বিয়োগ করব, তাহলে আমরা বিয়োগ করছি মাইনাস মাইনাস মাইনাস, এই দুটো কেটে যাবে এখানে। তাহলে এখানে সি একদিনে কাজ করে ইকুয়াল টু, এখান থেকে আমাকে বিয়োগ করতে হবে 13 র 72 মাইনাস 1 এর 6, 13 র 72 থেকে আমাকে 1 এর 6 বিয়োগ করতে হবে। লসাগু হচ্ছে 72। তাহলে এখানে 13 মাইনাস 6 কবে যাচ্ছে, 6 ভাঙ 72, এখানে 12। তাহলে 1 এর 72 অংশ, 1 এর 72 অংশ। তার মানে সি 1 এর 72 অংশ করে হচ্ছে একদিনে, অতএব 1 অংশ করে কত দিনে, লিখবো সি 1 এর 72 অংশ কাজ করে ইকুয়াল টু 1 দিনে। অতএব সি 1 অংশ কাজ করে, উল্টে যাবে, তাহলে 72 দিনে। এটা কিন্তু উল্টে যাবে, 1 এর 72 উল্টে 72 নিচে 1 হবে, নিচে 1 লেখার দরকার নাই। তাহলে 72 দিনে কাজ করে, তাহলে সি এর আমরা অ্যান্সার পেয়ে গেলাম। সি কিন্তু একা কিন্তু এই 1 অংশ কাজ করবে 72 দিনে। এবার চলে আসতেছে নেক্সট, আবার লিখবো যে এ প্লাস বি প্লাস সি একসঙ্গে
একসঙ্গে একদিনে করে ইকুয়াল টু 13 অংশ। এবার চলে আসতেছি বি প্লাস সি, নিচে লিখছি বি প্লাস সি একসঙ্গে একদিনে করে, বি প্লাস সি হচ্ছে একসঙ্গে করে কত 1/9। এখান থেকে আমরা 1/9 বিয়োগ করব। এবার বিয়োগ করছি আমরা মাইনাস মাইনাস মাইনাস, এবার এই দুটো কাটবে, তাহলে লিখব এ একদিনে করে ইকুয়াল টু 13 নিচে 72 মাইনাস 1/9, লসাগু হচ্ছে 72, তাহলে 13 মাইনাস 8 নং 72 8, তাহলে 8 8 9 10 11 12 13 5, তাহলে 5/72 অংশ, 5/72 অংশ। তাহলে এ একদিনে করে হচ্ছে 5/72 অংশ। এবার নিচে লিখবো, এবার আমি এখানে করছি, এইটুক মিশা দিলাম, এইটুকে করছি। এবার লিখবো যে এ 5/72 অংশ, 5/72 অংশ কাজ করে ইকুয়াল টু একদিনে। অতএব এ 1 অংশ কাজ করে উল্টে যাবে, তাহলে 72 নিচে 5 দিনে, 72 নিচে 5 দিনে সমান সমান হচ্ছে 5 একে 5, 4 5 20, 2 5, তাহলে 14/2 দিনে, 14/2 দিনে। এটা হচ্ছে বি, এটা একটা অ্যান্সার। এখানে কিন্তু এখানে একটা অ্যান্সার হয়ে গেছে, এটা একটা অ্যান্সার 72 দিনে করে সি, আর এ করছে হচ্ছে 14/2 দিনে। আবার লিখবো, এবার বার করব বি, বার করব, আবার লিখব যে এ প্লাস বি প্লাস সি একসঙ্গে একদিনে করে ইকুয়াল টু একদিনে 13/72 অংশ। এবার লিখব হচ্ছে এ প্লাস সি, লিখব এ প্লাস সি একসঙ্গে একদিনে করে, এ প্লাস সি কত 1/12, এটা আমরা বিয়োগ করব, মাইনাস মাইনাস মাইনাস, এই দুটো কাটবে, লিখব বি একদিনে করে ইকুয়াল টু 13/72 মাইনাস 1/12। এগুলো আমি মিশে দিচ্ছি, দেখো লসাগু, এখানে লসাগু হবে হচ্ছে 72, তাহলে এখানে হচ্ছে এটা 13, তাহলে এখানে 13 মাইনাস 6/72 6, তাহলে বাদ দিলে হচ্ছে 7 নিচে 72 কি অংশ। এবার লিখব বি 7/72 অংশ কাজ করে ইকুয়াল টু একদিনে। অতএব বি 1 অংশ কাজ করে উল্টে যাবে, উপরে হবে 72 নিচে 7 দিনে, সমান সমান 10/2 দিনে। এটা হচ্ছে অ্যান্সার। এবার তাহলে আমরা তিনটে অ্যান্সার লিখব, তিনটে অ্যান্সার পৃথকভাবে লিখব। প্রথম লিখব এ একা কাজ করে, এ করে হচ্ছে 5/72 অংশ, মানে এ তাহলে একা কাজ করছে কত
14×2 দিনে, 14×2 দিনে। এইবার বি একা কাজ করে ইকুয়াল টু বি করছে হচ্ছে 10×2 দিনে, 10×2 দিনে। আর সি একা কাজ করে, হচ্ছে 72 দিনে, সি একা কাজ করে হচ্ছে 72 দিনে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক এইভাবে করতে হবে, অঙ্কটা একটু বড় হবে, খুব ভালো করে লক্ষ্য করতে হবে, আমাকে প্রত্যেকটা অংশ বের করতে হবে। তোমাদেরকে একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, আর কিন্তু সাবস্ক্রাইব করবে, কিন্তু তোমাদের জানাশোনা বন্ধুদেরকে শেয়ার করবে, তারা যেন সাবস্ক্রাইব করে। তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে তোমাদের পরের ভিডিও পেতে কিন্তু সুবিধা হবে। তোমাদের টোটাল কোশ্চেন ব্যাংক আমি সলভ করে দেবো, একটু আমাকে সময় দাও। ভালো থাকো, গুড নাইট, থ্যাংক ইউ, গুড নাইট।